আচ্ছা, আমরা আজকে তৃতীয় চ্যাপ্টার শুরু করব। আমি শান্তনু স্যার। আজকে আমি তোমাদের বায়োলজি ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার শুরু করব। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট কিংডম। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। অলরেডি তোমরা করছো এবং আগামী দিন যারা আমার যারা দেখছো তারা আমার শেয়ার এবং লাইক করবে, কেমন, সাবস্ক্রাইব করবে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা হ্যাঁ আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, অর্থাৎ উদ্ভিদ রাজ্য। অলরেডি তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো উদ্ভিদ জগতে 3 প্রকার শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রচলিত আছে, তাই তো? এই পদ্ধতিগুলির নাম কি? 1 নম্বর হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। বলো, কেউ একজন বলো, এর প্রবক্তাকে? একদম ঠিক বলেছে, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস, তোমরা এটা লিখে নাও। উদ্ভিদ জগতে 3 প্রকার শ্রেণীবিন্যাস পদ্ধতি, খাতা বার করো। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা। নেক্সট হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তার নাম হচ্ছে বেনথাম ও হুকার। এটাও তোমরা জানো, বেনথাম ও হুকার। এটা বেনথাম ও হুকার হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবক্তা। আর জাতি জনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি, জাতি জনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তাকে কে বলতে পারবে? হ্যাঁ, এর মূল উদ্যোক্তা হচ্ছে 2 জন। একজন হচ্ছে অ্যাংলার, এ উভয় গয় সংযুক্ত লয়াকার র, এবং প্রান্টল। এবং এই শ্রেণীবিন্যাস পদ্ধতিকে সমর্থন করেছিলেন হ্যাচিনসন এবং তাকতেজান। তোমাদের মনে আছে তাকতেজানের একটা উক্তি? মাংস ছাড়া হার, অর্থাৎ জাতিজনিগত শ্রেণীবিন্যাস। এখানে যেহেতু ফাইলোজেনি, অর্থাৎ এর ভেতরে ফাইলোজেনি মানে কি? ফাইলোজেনি মানে জাতিজনিগত, অর্থাৎ একটা ফাইলোজেনি মানে গুণতত্ত্ব ইত্যাদি বিভিন্ন বিষয় এর মধ্যে থাকে। সেই জন্য এই জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি এর মধ্যে ফাইলোজেনিক যে সম্পর্ক, অর্থাৎ বিবর্তনগত জীবের মধ্যে একটা বিবর্তনগত যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে দেখা যায়। যদিও এর ব্যবহার পদ্ধতি খুবই কঠিন। ব্যবহারিক দিক থেকে আমরা হার্বেরিয়াম, সেখানে যে জাতিজনিগত এখানে যে শ্রেণীবিন্যাস পদ্ধতি ভারতবর্ষে প্রচলিত আছে, এর মধ্যে কোনটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, অর্থাৎ বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি? হার্বেরিয়াম, ভারতবর্ষে যে হার্বেরিয়ামগুলিতে সেখানে কিন্তু এই পদ্ধতি প্রচলিত আছে। সেই জন্য আজকে আমি তোমাদের এই থার্ড চ্যাপ্টারে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদ জগৎকে বেনথাম ও হুকার কিভাবে ভাগ করেছেন এটা আমি মুছে দিচ্ছি, তারপরে লিখব। আজকে তাহলে শুরু করছি যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি কার প্রবক্তাকে? বেনথাম ও হুকার। তাহলে এটা আমরা মুছে দিই, আমরা শুরু করব। লেখো, ছকের আকারে লিখবো, কেমন? একটা ছকের আকারে লিখবো। লেখো, বেনথাম ও হুকারের বেনথাম
ও হুকার এর উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি ছকের সাহায্যে লেখো। ছকের সাহায্যে আমরা এটা লিখব। তাহলে দেখো, বেন্থাম ও হুকারের উদ্ভিদরাজ্যের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটি ছকের সাহায্যে লিখব। উদ্ভিদ রাজ্য বা উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদ জগৎকে কিভাবে ভাগ করা হয়েছে দেখো। এটা লেখার আগে আমরা এখানে একটু লিখব যে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো। আর.এইচ. হুইটেকার পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা, এবং সেই শ্রেণীবিন্যাসের তার উপরে ভিত্তি করে বেন্থাম ও হুকার, আজকে আমরা বেন্থাম ও হুকারের উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটি আমরা লিখছি। দেখো, উদ্ভিদ জগৎকে বেন্থাম ও হুকার দুটি শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে অপুষ্পক, এক হচ্ছে অপুষ্পক। অপুষ্পককে কি বলা হয়? অপুষ্পককে বলে ক্রিপ্টোগ্যামি। অপুষ্পককে কি বলে? ক্রিপ্টোগ্যামি বলে। এটা মুখস্থ রাখবে, অপুষ্পক মানে ক্রিপ্টোগ্যামি। এবং সপুষ্পক, তাহলে প্রথমে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করলেন, এক হচ্ছে অপুষ্পক এবং হচ্ছে সপুষ্পক। সপুষ্পক মানে ফ্যানেরোগামী। তাহলে আমি এই দুটো টার্মও কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্রিপ্টোগ্যামি, হ্যাঁ, অপুষ্পককে আবার হ্যাঁ হ্যাঁ তোমরা দেরি করো কেন? আমি তো দেরি করি না, ঠিক টাইমের মধ্যে চলে আসি। তোমরা 2-5 মিনিট আগে আসতে পারো না? আচ্ছা দেখো, অপুষ্পককে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে থ্যালোফাইটা, মন দিয়ে শুনবে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। তোমাদের আমি একটা স্বাধীনতা দিয়ে দিয়েছি, ক্লাস 10-এও দিয়েছিলাম, এখনও দিচ্ছি। এনি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, যে চ্যাপ্টার পড়াচ্ছি, না বুঝতে পারলে সেখানে জিজ্ঞেস করতে পারো। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। টেরিডোফাইটা। থ্যালোফাইটা মানে সমাঙ্গদেহী। থ্যালোফাইটা মানে সমাঙ্গদেহী। বাংলা মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সম অঙ্গ অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভেদ, খাও জল ভালো আছে। সম অঙ্গ অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভেদ করা যায় না, বিভক্ত নয়। এদের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে শৈবাল, এক হচ্ছে শৈবাল। শৈবাল কারা? আজকে আমি এরপরে আসছি। আমরা এর উদাহরণ একটা লিখে রাখো। শৈবালের একটা উদাহরণ আমি লিখে রাখছি, লেখো ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস, আরও অনেক আছে, স্পাইরোগাইরা, ভরভস ইত্যাদি আছে। আমি একটা লিখলাম, শৈবাল। নেক্সট হচ্ছে ছত্রাক। ছত্রাক হচ্ছে একটা উদাহরণ লেখো, অ্যাগারিকাস। অ্যাগারিকাস।
দেখো ব্রায়োফাইটার একটা উদাহরণ লেখো। ব্রায়োফাইটা মানে কি? ব্রায়োফাইটা মানে মস বর্গ। মস বর্গকে ব্রায়োফাইটা বলে। এর একটা উদাহরণ আমি এখানে লিখছি। ব্রায়োফাইটা এর নিচে লিখি পোগোনেটাম। পোগোনেটাম মনে রাখবে। নেক্সট হচ্ছে টেইডোফাইটা মানে কি? মানে হচ্ছে ফার্ন বর্গ। টেইডোফাইটাকে ফার্ন বর্গ বলে। এর উদাহরণ হচ্ছে ডায়োপটেরিস। আমরা দেখো অপুষ্পক মানে হচ্ছে ক্রিপ্টোগ্যামি। 3 ভাগে ভাগ করা হয়েছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইডোফাইটা। এদের কিন্তু বিবর্তন ঘটেছে। কিভাবে? থ্যালোফাইটা সমাঙ্গদেহী, এদের সমাঙ্গদেহী। কিন্তু যখনই ব্রায়োফাইটা এসছে পৃথিবীতে, তখন কি দেখা যাবে? মূল ও কাণ্ডের ন্যায় অংশ দেখা যাচ্ছে, পাতার ন্যায় অংশ দেখা যাচ্ছে কিন্তু পাতা নয়। কাণ্ডের ন্যায় অংশ দেখা যাচ্ছে কিন্তু কাণ্ড নয়। টেইডোফাইটা যখন এসছে তখন মূল কাণ্ড পাতা দেখা গেছে। থ্যালোফাইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই সংবহন কলা নেই। ব্রায়োফাইটার ক্ষেত্রে দেখি সংবহন কলা নেই কিন্তু প্যানকাইমা কলা এসছে। টেইডোফাইটার ক্ষেত্রে আমরা দেখি যে জাইলেম এবং ফ্লোয়েম কলা এসছে। আমি জেনারেল দু একটা বললাম, আমরা অনেক বিস্তারভাবে আলোচনা করব। আগে প্রত্যেকটা করে আলাদা করে লিখব। এরা সবাই সব অপুষ্পক কিন্তু সবাই স্বভোজী। অপুষ্পক স্বভোজী, ইউনিক ক্যারেক্টার। অপুষ্পক ফুল ফল হয় না। স্বভোজী মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে। এর পরবর্তীকালে সপুষ্পক এসছে, মানে স মানে আছে, অ মানে নেই। এরপরে দেখো সপুষ্পক যাদের ফুল ফল হয়, তার এর বিবর্তনটা এই অপুষ্পকের পরে এসছে। দেখো টেইডোফাইটার আমি বলেছি যে এদের কিন্তু সংবহন কলা এসে গেছে। টেইডোফাইটার মধ্যে সংবহন কলা এসছে, সেই জন্য একে ট্রাকিওফাইটা বলে। আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবার আমরা সপুষ্পক উদ্ভিদকে, সপুষ্পক শ্রেণীকে কয় ভাগে ভাগ করব? দেখো সপুষ্পককে 2 ভাগে ভাগ করব। সপুষ্পককে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্যক্তবীজী। ব্যক্তবীজী, ব্যক্তবীজী এরা ব্যক্তবীজীকে কি বলে? জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম হচ্ছে ব্যক্তবীজী। উদাহরণ হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম ইত্যাদি। গুপ্তবীজীকে এবার হচ্ছে ব্যক্তবীজী, 2 নম্বর হচ্ছে গুপ্তবীজী। গুপ্তবীজীকে কি বলা হয়? অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজীকে কি বলে? অ্যাঞ্জিওস্পার্ম। এই গুপ্তবীজীকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? না, দ্বিবীজপত্রী আর একবীজপত্রী। দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীকে কি বলে? দ্বিবীজপত্রীকে বলে ডাইকটিলিডন। ডাইকটিলিডন। এবার একবীজপত্রী, একে কি বলে? একবীজপত্রী, একে বলে মোনোকটিলিডন। মোনোকটিলিডন। একবীজপত্রী কোনো ভাগ নেই, যেমন ধান, গম ইত্যাদি। যেমন ধান, গম ইত্যাদি, এটা হচ্ছে একবীজপত্রী। দ্বিবীজপত্রী ভাগ আছে। দ্বিবীজপত্রী 3টে ভাগ। সেটা কি কি? এক হচ্ছে
গ্যামো পেটালি। এটা আমি তোমাদের সময় থাকলে আদর্শ ফুলের বিভিন্ন অংশ আমি আগে, তোমরা লিখছো না? দেখে নিয়ে লাভ নেই, আগে লেখো, লিখতে থাকো। বাড়ি গিয়ে লেখার টাইম পাবে না, এত বেশি ভার্স সিলেবাস। এখন থেকে লেখা শুরু করো, খাতা লেখো, খাতা লিখতে হবে, বাড়িতে গিয়ে পড়তে হবে। এবং পরের দিন পড়া ধরবো কিন্তু, যে আজকে লিখছি হো হো করে চলে যাবো বাড়িতে, কালকে না করে চলে আসবো, চলবে না কিন্তু, পড়তে হবে। গ্যামো পেটালি, পলি পেটালি, গ্যামো পেটালি, পলি পেটালি এবং মোনো ক্লামাইডি। দেখো এই তিনটে কথা একটু আলাদা, একটুখানি তোমাদের বলে দিই। পেটাল কোথা থেকে এসছে কথাটা? বৃতিকে বলে, আচ্ছা আমি এইখানটা কতটা লিখতে হবে সময় পাবো না, পরের চ্যাপ্টারে আমাকে লিখতেই হবে। এখানে একটুখানি আমি লিখে দিই। বৃতি, বৃতিকে বিজ্ঞানের ভাষায় কি বলে? বৃতিকে বলে ক্যালিক্স। বৃতিকে কি বলে? বৃতিকে বলে ক্যালিক্স, এটা মনে রাখবে। বৃতিকে বলে ক্যালিক্স। বৃত্তাংশকে কি বলে? বৃত্তাংশকে বলে, দন্তেশ্ব এসছে, ক্যালিক্স ছ, তাহলে বৃত্তাংশকে বলে সেপাল। এবার দেখো দলমণ্ডলকে কি বলে? এর পরের চ্যাপ্টারটি আমাদের লাগবে। দলমণ্ডলকে বলে করলা। দলমণ্ডলকে বলে একটুখানি জেনে দেখো, করলা। আর দলাংশকে কি বলে? দলাংশকে বলে পেটাল। তাহলে মনে রাখবে, দলাংশকে বলে পেটাল। এবার এই যে গ্যামো পেটালি, গ্যামো পেটালি, আমি এখানে জায়গা নিয়ে লিখছি না। গ্যামো পেটালি, গ্যামো মানে যুক্ত, বৃত্তাংশকে বলে সেপাল। বৃত্তাংশকে কি বলে? সেপাল। তোমাদের কিন্তু ফুলের যে বিন্যাস, ওই বিন্যাসের যে ছবিগুলো আঁকবো, তখন কিন্তু ওই পেটাল, সেপাল, এইগুলো সব টার্মগুলো, তখন এই বৃতি ভীতি নাই, সেখানে কিন্তু ওই সেপাল, পেটাল, এই কথাগুলো, গ্যামো, এগুলো সব মুখস্থ করতে হবে। আমি পরের দিন তোমাদের পুরো ছকটা বোর্ডে লিখবো, আজকে লিখছি না, আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করি। এইটুখানি জেনে রাখো। তাহলে যুক্ত বৃতি, যুক্ত দল, যদি যুক্ত দল হয়, এটা গ্যামো মানে যুক্ত দল। পলি, পলি মানে তখন দলমণ্ডলটা আলাদা হয়ে যাবে, তখন ওই পলি হয়ে যাবে। গ্যামো পেটালির উদাহরণ হচ্ছে ধুতরা। গ্যামো পেটালির উদাহরণটা কি? ধুতরা। আর পলি এর উদাহরণটা হচ্ছে সরষে, সরষে। আর মোনো ক্লামাইডি, মোনো মানে ক্লামাইডি মানে কি? তোমরা রজনীগন্ধা ফুল দেখেছো? রজনীগন্ধা ফুলের বৃতি কিন্তু নেই, দেখবে রজনীগন্ধা ফুল সাদা অংশ, পাপড়ি আছে, পাপড়ি মানে দলমণ্ডল আছে। অর্থাৎ যেখানে দলমণ্ডল এবং পাপড়ি, দলমণ্ডল এবং বৃতি আলাদা করে চেনা যায় না, তাকে বলে পুষ্পপুট। পুষ্পপুট মানে বৃতি আর দলমণ্ডল একসঙ্গে থাকে। রজনীগন্ধা তোমাদের এই বই আছে ঝাউ, যেখানে যেটা আছে সেটা আমরা লিখছি, উদাহরণ হচ্ছে ঝাউ লিখেছি। তাহলে মোনোক্লামাইডি মানে কি? মানে হচ্ছে পুষ্পপুট থাকবে, লিখে রাখো, পুষ্পপুট বা পেরিয়ান্ট, পেরিয়ান্ট থাকে, পুষ্পপুট বা পেরিয়ান্ট, পুষ্পপুটের অপর নাম। অর্থাৎ মোনোক্লামাইডি, মোনো মানে এক, অর্থাৎ ওখানে দুটো স্তবক একসঙ্গে হয়ে গেছে। কোন দুটো? বৃতি আর দলমণ্ডল। তাহলে এই হচ্ছে আমাদের ছক। আজকে আমি তোমাদের এই শৈবাল দিয়ে শুরু করব, একটা ছকের মাধ্যমে পুরো শৈবালের দেখাবো। কোনটা বলো? পেরিয়ান্ট। পেরিয়ান্ট মানে হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুট মানে বুঝতে পেরেছো কি? যেখানে বৃতি আর দলমণ্ডল একসঙ্গে থাকে। একটা ফুলের কটা স্তবক? সম্পূর্ণ ফুলের 4টি, বৃতি, দলমণ্ডল, মুকেশ্বর চক্র, করমুকেশ্বর চক্র। যেখানে বৃতি আর দলমণ্ডল আলাদা করে চেনা যাচ্ছে না,
দুটো স্তবক একসঙ্গে মিশে গেছে তাকে পুষ্পপুট বলে। কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ছকটা নিশ্চয়ই বুঝতে পারলাম। এই ছক অনুযায়ী তাহলে এই ছক কটাকে পড়তে হবে। প্রথমে আজকে আমি শৈবাল দিয়ে শুরু করব। এই ছক কিন্তু মুখস্থ রাখবে। তাহলে প্রথমে আমরা তোমাকে জিজ্ঞাসা করবো যে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিকে কটি ভাগে ভাগ করা হয়েছে। তুমি বলবে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইলোফাইটা। তারপরে দেখো থ্যালোফাইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, শৈবাল এবং ছত্রাক। সপুষ্পককে দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তবীজি, গুপ্তবীজি। ব্যক্তবীজি মানে, ব্যক্ত মানে কি? মুক্ত, বীজ মুক্ত। কেন? ফল গঠিত হয় না, অর্থাৎ বীজ তৈরি হবে কিন্তু ফল তৈরি হয় না। কেন তৈরি হয় না? ছবি এঁকে আমি দেখাবো। ব্যক্তবীজি উদ্ভিদে কোন তৈরি হয় ফুলের পরিবর্তে, কিভাবে তৈরি হয় আমি ছবি তোমাদের দেখাবো। দরকার হলে ছবি জেরক্স করে তোমাদের দেবো, আর বোর্ডে আমি এঁকে দেখাবো যে ফিমেল কোন এবং মেল কোন, কিভাবে ফিমেল কোন মানে আলাদা। যেমন সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফুল, কিন্তু ব্যক্তবীজি উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফিমেল কোন। এরকম বাড়িতে সাজিয়ে সাজিয়ে বোঝার মতো একরকম গঠন, যেগুলো বাড়িতে সাজিয়েও রাখে, শক্ত কাষ্ঠল, এইগুলোই হচ্ছে ওদের জননাঙ্গ। এবং কখনো কখনো একই উদ্ভিদেও তৈরি হয়, কখনো কখনো পৃথক উদ্ভিদে তৈরি হয়। সাইকাসের ক্ষেত্রে পৃথক উদ্ভিদে, পাইনাসের ক্ষেত্রে একই উদ্ভিদে ফিমেল কোন এবং মেল কোন তৈরি হয়, মোচার মতো দেখতে। এইগুলো হচ্ছে তাদের জননাঙ্গ ব্যক্তবীজি। আর গুপ্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে তো ফুল তৈরি হয়, সমস্ত উদ্ভিদ আমরা দেখছি, যেগুলো তো ন্যাচারাল আমাদের চোখে পড়ছে। এইটা আমাদের চোখে পড়ে না, ব্যক্তবীজি উদ্ভিদ এখানে দেখা যায় না। আচ্ছা, যাই হোক, তাহলে এটা মুছে দিই। আমরা আজকে যেটা লিখবো সেটা হচ্ছে আচ্ছা, আমরা যেটা লিখবো আজকে সেটা হচ্ছে, আচ্ছা আমরা আজকে শৈবাল কাকে বলে একটা সংজ্ঞা দিয়ে শুরু করি। শৈবাল কাকে বলে, তারপরে এর ভাগটা আমরা ছকের সাহায্যে লিখব। শৈবাল কাকে বলে? দেখো শৈবাল কি, তোমরা নিশ্চয়ই শৈবালের ভাগটা কার মধ্যে? থ্যালোফাইটা মানে সমাঙ্গদেহী, তাহলে এবং সবুজ বর্ণের। তাহলে আমরা লিখতেই পারি যে ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল থাকবে সমাঙ্গদেহী, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, সমাঙ্গদেহী, স্বভোজী। দেখো ক্লোরোফিল যুক্ত সমাঙ্গদেহী এবং অপুষ্পক উদ্ভিদকে, এবং এটা মনে রাখবে তিনজনই কিন্তু অপুষ্পক। কে কে? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেইডোফাইটা, তিনজনই কিন্তু অপুষ্পক। তাহলে ক্লোরোফিল যুক্ত সমাঙ্গদেহী স্বভোজী অপুষ্পক উদ্ভিদকে শৈবাল বলে। যখন আমি ব্রায়োফাইটা লিখব তখন কিন্তু লিখব সমাঙ্গদেহী অপেক্ষা উন্নত, টেইডোফাইটা অপেক্ষা অনুন্নত, সংবহন কলা বিহীন অপুষ্পক উদ্ভিদকে ব্রায়োফাইটা বলে। যখন আমি টেইডোফাইটার কথা লিখব তখন লিখব ব্রায়োফাইটা অপেক্ষা উন্নত, কিন্তু তারপরে কারা আসছে? ব্যক্তবীজি, গুপ্তবীজি, তারপরে ব্যক্তবীজি অপেক্ষা অনুন্নত সংবহন কলা যুক্ত অপুষ্পক উদ্ভিদকে কি বলে? টেইডোফাইটা বলে। বুঝতে পেরেছ? যখন ব্যক্তবীজি লিখব তখন কি লিখব? ব্যক্তবীজি কারা? যাদের বীজযুক্ত ফলবিহীন, বীজযুক্ত ফলবিহীন সপুষ্পক উদ্ভিদ, বীজযুক্ত কিন্তু ফলবিহীন, তাদের কি বলবো? ব্যক্তবীজি। গুপ্তবীজি তাদের তো ফুল ফল থাকে। তাহলে আমরা আজকে যেটা লিখবো সেটা হচ্ছে প্রত্যেকে খাতা আড়াআড়ি করো।
হ্যাঁ ওরকম করে, হ্যাঁ এরকম করে লিখব, এরকম করে। হ্যাঁ আমরা এইটা লিখলে, না হলে যদি আমি একটার মধ্যে পাশাপাশি লিখে ফেলি মুখস্থ হবে না। সব করে দিচ্ছি, তাড়াতাড়ি মুখস্থ হবে। শৈবালের শ্রেণী বিভাগ। শৈবালের শ্রেণী বিভাগ কিসের ভিত্তিতে? বর্ণের ভিত্তিতে। দেখো শৈবালের শ্রেণী বিভাগ করা হয়েছে বর্ণের ভিত্তিতে। এখানে প্রথমে এই দিকটা লিখে রাখো, যেহেতু বৈশিষ্ট্য এখানে শৈবালকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে? বর্ণের ভিত্তিতে। এখানে একটু ফাঁকা রাখো, এখানে বিষয়গুলো লিখবো, তারপরে এখানে লিখবো। আচ্ছা বিষয়গুলো আমি আগে লিখেই ফেলি, না হলে তোমাদের জায়গাটা কতটা লাগবে বুঝতে পারবে না। এখানে আমরা লিখবো রঞ্জক। কি রঞ্জক আছে? একটা কমপ্লিট করি। সবুজ বর্ণের শৈবাল। সবুজ বর্ণের শৈবাল। এই সবুজ বর্ণের শৈবালকে কি বলে? ক্লোরোফাইটা বলে। সবুজ বর্ণের শৈবালকে কি বলে? ক্লোরোফাইটা বলে। এবার দেখো এদের রঞ্জকটা কি আছে, কি জন্য এরা সবুজ বর্ণের? এটা হচ্ছে এই সবুজ বর্ণের কেন? কারণ এদের দেহে ক্লোরোফিল আছে। তাহলে এটা বুঝতে পেরেছো, ক্লোরোফিল আছে। তাহলে সবুজ বর্ণের শৈবালকে কি বলে? ক্লোরোফাইটা বুঝতে পারবে। নেক্সট, এইবার আমরা দ্বিতীয় যাচ্ছি। এবার দেখো বাদামি বর্ণের শৈবাল। বাদামি বর্ণের শৈবালকে কি বলে? বাদামি বর্ণের শৈবালকে বলে ফিওফাইটা। এটা মুখস্থ করবে, ফিওফাইটা। বাদামি বর্ণের শৈবালকে কি বলে? ফিওফাইটা। তাহলে এদের যে রঞ্জকটা আছে, যার জন্য এরা বাদামি বর্ণের, সেই রঞ্জকটার নাম কি? সেই রঞ্জকটার নাম হচ্ছে ফিউকোজান্থিন। ফিউকোজান্থিন। এবার দেখো লাল বর্ণের শৈবাল। লাল বর্ণের শৈবালকে কি বলে? লাল বর্ণের শৈবালকে বলে রোডোফাইটা। তাহলে লাল বর্ণের শৈবালকে কি বলা হয়? মুখস্থ রাখবে, রোডোফাইটা। যে রঞ্জক উপাদানের জন্য লাল বর্ণের হয় তার নাম ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন। তাহলে ফাইকোএরিথ্রিন এই রঞ্জকের জন্য এটা কিন্তু লাল বর্ণের হয়। তাহলে রঞ্জক দিয়ে একটা পার্থক্য লিখলাম তিনজনের। এবার দেখো এর মধ্যে, এই তিনজনের মধ্যে কি কোন সালোক সংশ্লেষীয় অঙ্গাণু আছে? সালোক সংশ্লেষীয় অঙ্গাণুর নাম কি? দেখো সালোক সংশ্লেষীয় অঙ্গাণু এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষীয় অঙ্গাণু হচ্ছে সবুজ শৈবালে ক্লোরোপ্লাস্ট। যখন আমরা বাদামি শৈবালের ক্ষেত্রে যাব, দেখব এখানে কিন্তু ক্রোমাটোফোর আছে। ক্রোমাটোফোর। এখানেও যখন যাব তখন এটাই দেখব যে ক্রোমাটোফোর আছে। তাহলে
সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি? তোমাকে প্রশ্ন করতে পারে। লাল বর্ণের শৈবালদের ক্ষেত্রে সালোক সংশ্লেষীয় অঙ্গাণুর নাম কি? ক্রোমাটোফোর। বাদামি বর্ণের ক্ষেত্রে ওই একই, সবুজ বর্ণের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট। এবার লেখো সালোক সংশ্লেষীয় রঞ্জক। সালোক সংশ্লেষীয় রঞ্জকের নাম কি? কি কি রঞ্জক থাকে দেখো, এখানে কিন্তু ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল এ থাকে এবং বি থাকে, এই দুটি থাকে। যখন আমরা বাদামি বর্ণের শৈবালের ক্ষেত্রে যাব তখন আমরা দেখব যে ক্লোরোফিল এ আছে এবং সি আছে, আর তার সঙ্গে ফিউকোজান্থিন, এই যে ফিউকোজান্থিন উপরে লিখেছি, এটা আর একবার লিখো, ফিউকোজান্থিন। এই জন্য এর সালোক সংশ্লেষীয় রঞ্জক, বাদামি বর্ণের শৈবালের সালোক সংশ্লেষীয় রঞ্জক আমরা জানলাম। যখন লাল বর্ণের শৈবালের ক্ষেত্রে আমরা দেখব তখন এখানে কি কি আছে দেখো, ক্লোরোফিল এ আছে, আর কি আছে, আর হচ্ছে এখানে আর একটা লিখো, ক্যারোটিনেড আছে, ক্যারোটিনেড, এই তিনটে থাকে। এখানেও ক্যারোটিনেড এবং আরেকটা থাকে যে ফাইকোবিলিন, তাহলে দেখো এখানে কিন্তু তিনটে, এটা মনে রাখবে, এখানেও কিন্তু তিনটে। তাহলে সালোক সংশ্লেষীয় রঞ্জকের কি কি রঞ্জক থাকে দেখেছো? বাদামি বর্ণের শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল এ, সি, ফিউকোজান্থিন এবং ক্যারোটিনেড। লাল বর্ণের শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্যারোটিনেড, ফাইকোবিলিন। এবার আমরা পরের একটা পয়েন্ট লিখব যে সঞ্চিত উপাদান কি থাকে। সঞ্চিত উপাদান অর্থাৎ সঞ্চিত উপাদান, এই পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখব যে সবুজ বর্ণের শৈবালের ক্ষেত্রে এদের কোষে সঞ্চিত উপাদান হচ্ছে শ্বেতসার। এদের ক্ষেত্রে কি আছে? বাদামি বর্ণের শৈবালের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ল্যামিনারিন এবং ফ্যাট। যখন লাল বর্ণের শৈবালের ক্ষেত্রে আমরা যাব তখন দেখব, দেখো এখানে শ্বেতসার, এখানে ফ্লোরিডিয়ান শ্বেতসার, ফ্লোরিডিয়ান শ্বেতসার। বাদামি বর্ণের শৈবালদের ক্ষেত্রে যে সঞ্চিত উপাদান কোষের মধ্যে থাকে তার নাম হচ্ছে ফ্লোরিডিয়ান শ্বেতসার। সঞ্চিত উপাদান ক্ষেত্রে দেখলাম। এবার তিনজনের ক্ষেত্রে, তিনটি শৈবালের ক্ষেত্রে কোষ প্রাচীরের উপাদান কি কি দেখব। কোষ প্রাচীর কি কি উপাদানে তৈরি? আমরা যখন সবুজ শৈবালের ক্ষেত্রে দেখব তখন দেখব এখানে সেলুলোজ আছে। যখন আমরা বাদামি শৈবালের ক্ষেত্রে দেখব তখন এখানে দেখব সেলুলোজের সঙ্গে কি থাকে? নন গ্লুকান স্যাকারাইড। আর কি থাকে? আর হচ্ছে আর কি থাকে? ফাইকোকোলয়েড। তাহলে দেখো যখন
বাদামি বর্ণের শৈবালের ক্ষেত্রে কোষের যে কোষ প্রাচীর, এদের তো কোষ প্রাচীর আছে, সেলুলোজের সঙ্গে সঙ্গে আরও দুটি এক্সট্রা উপাদান আছে, নন গ্লুটান স্যাকারাইড এবং ফাইকোকোলাইড। যখন আমরা লাল বর্ণের শৈবালের ক্ষেত্রে দেখব, তখন এদের ক্ষেত্রে দেখব সেলুলোজ সঙ্গে পেকটিন, সেলুলোজের সঙ্গে কি আছে, পেকটিন আছে, আর কি থাকে, আর মিউকো পলিস্যাকারাইড থাকে, মিউকো পলিস্যাকারাইড। তাহলে কোষ প্রাচীর এই পর্যন্ত আমরা জানলাম। যে জিনিসটা এবার আমরা জানব অযৌন এবং যৌন জনন। এখানে অযৌন জননের পদ্ধতি অনেক অনেক কিছু আছে, আমি এইগুলো দরকার হবে না, শুধু রেণু উৎপাদন লেখো সবার ক্ষেত্রে, রেণু উৎপাদন কেমন, একই লিখে রাখো, একই, এবং এখানেও একই। নেক্সট এবার যৌন জনন। যৌন জনন দেখো, যৌন জনন তিন ভাবে হয়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, এবং উগ্যামি। এই তিনটি পদ্ধতি। এখানে কিন্তু এটা কিন্তু একই হবে, আর এখানে একটাই পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে কেবলমাত্র উগ্যামি পদ্ধতিতে হয়। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এবার এই তিনজনের মধ্যে সম্পূর্ণ আলাদা বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছি আমরা। দেখো, আমরা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে সবুজ বর্ণের শৈবালের ঘরে আমরা যাচ্ছি। এদের বিশেষ বৈশিষ্ট্য কি? এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, সবুজ বর্ণের শৈবালের ক্ষেত্রে 1 নম্বর, এদের কি থাকে দেখো, ক্লোরোফিলে বা ক্লোরোপ্লাস্ট লেখো, ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, পাইরিনয়েড মনে রাখবে, পাইরিনয়েড দানা। পাইরিনয়েড দানা কি, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি। পাইরিনয়েড দানা হচ্ছে শ্বেতসার পরিবৃত্ত প্রোটিন, শ্বেতসার পরিবৃত্ত প্রোটিন, শ্বেতসার পরিবৃত্ত প্রোটিন, তাকে পাইরিনয়েড বলে। কোন শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সবুজ বর্ণের শৈবালের, মানে ক্লোরোফাইটার ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে। কেমন? আর কি থাকে? আর দেখো, আর একটা বিশেষ বৈশিষ্ট্য, ফ্লাজেলা যাদের আছে, অর্থাৎ ফ্লাজেলা যুক্ত শৈবাল, ফ্লাজেলা ছবি এঁকে দেখাবো, ফ্লাজেলা যুক্ত শৈবালে চক্ষুবিন্দু থাকে। সবার থাকবে না, যাদের চক্ষুবিন্দু থাকবে। কাদের ক্ষেত্রে থাকবে? যেমন ক্লামাইডোমোনাস, তাদের ফ্লাজেলা আছে, অর্থাৎ তাদের চক্ষুবিন্দু থাকবে। তাহলে এই যে দুটো বৈশিষ্ট্য, ক্লোরোপ্লাস্টে এই বিশেষ বৈশিষ্ট্য ধরে আমি লিখছি, ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে। এই পাইরিনয়েড দানা শ্বেতসার পরিবৃত্ত প্রোটিন কি কাজ করে, কাজটা এখানে লিখে দিচ্ছি। কাজটা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করে, কার্বোহাইড্রেট
কার্বোহাইড্রেট তৈরি। তাহলে পাইরিনয়েড দানাটা কি কাজ করে? কার্বোহাইড্রেট তৈরি করে। কেমন গঠন? শ্বেতসার দিয়ে পরিবৃত্ত একটা প্রোটিন। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। এটা যে কোনো সবুজ শৈবাল মধ্যে থাকবে, কিন্তু চক্ষুবিন্দু থাকবে তাদেরই যাদের ফ্লাজেলা আছে, অর্থাৎ ফ্লাজেলাতেই চক্ষুবিন্দু থাকে। ভুল হলো, ফ্লাজেলার মধ্যে থাকবে না, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে। তাহলে ফ্লাজেলাযুক্ত শৈবালের চক্ষুবিন্দু থাকে। এবার দেখো, আমরা লাল বর্ণের শৈবালের ক্ষেত্রে যাব। এদের বিশেষ বৈশিষ্ট্য কি? বাদামি বর্ণের শৈবালের দেহ, এটা খুব ইম্পর্টেন্ট। দেহ তিনটি অংশে বিভক্ত, তিনটি অংশ, তিনটি অংশ নিয়ে গঠিত। তিনটি অংশ কি কি? এক হচ্ছে ল্যামিনা। ল্যামিনাটা কিরকম? ল্যামিনাটা হচ্ছে পত্র সদৃশ অংশ, পাতার মতো, পত্র সদৃশ অংশ। ল্যামিনাটা হচ্ছে পত্র সদৃশ অংশ, যেটা মাটি লেগে থাকবে নিচের দিকে, পাতার মতো। নেক্সট হচ্ছে একটা কাণ্ডের মতো অংশ থাকে, তাকে বলে স্টাইপ। স্টাইপটা কি? কাণ্ড, মানে কাণ্ডের ন্যায় অংশ। কাণ্ডের ন্যায় অংশকে বলে স্টাইপ। আরেকটা থাকে হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্টটা কি? হোল্ড ফাস্টটা হচ্ছে জলের তলায় কারোর সঙ্গে তো যুক্ত থাকবে, আবদ্ধ থাকবে জল তলে, অর্থাৎ সমুদ্রের তলদেশে আটকে থাকার জন্য। সমুদ্রের তলদেশে, কেমন মনে রাখবে, আটকে থাকে। কিসের সাহায্যে? হোল্ড ফাস্টের সাহায্যে। তাহলে দেহ কটি অংশে নিয়ে গঠিত? মনে রাখবে তিনটি অংশ। কি কি? ল্যামিনা, স্টাইপ, হোল্ড ফাস্ট। মনে থাকবে? ল্যামিনা মুখস্থ করবে। একমাত্র বাদামি শৈবালদের দেহ তিনটি অংশ নিয়ে গঠিত। এক ল্যামিনা, দুই স্টাইপ, তিন হোল্ড ফাস্ট। পাতার মতো দেখতে, তার নাম হচ্ছে ল্যামিনা। কাণ্ডের মতো উপরে উঠে গেছে স্টাইপ, যার সঙ্গে জলে সমুদ্রের তলদেশে আটকে থাকে, তার নাম হোল্ড ফাস্ট। হোল্ড, ধরে রাখা। আচ্ছা, এইবার এটা মুছে দেবো আমি। এদের যে উপরের দিকটা মুছে দিচ্ছি, উপরের দিকটা মুছে দিয়ে আমি ছবিগুলো আঁকবো এবং এদের গঠনগুলো একটু দেখাবো। আচ্ছা, এবার দেখো, এদের দু একটা বৈশিষ্ট্য আরও আছে, সেগুলো আমি লিখবো। এখানে জায়গা নেই বলে আমি এটা মুছে দিচ্ছি। এইটা মুছে দেবো, উপরের দিকটা, উপরের দিক থেকে মুছে দিই। আচ্ছা, এইটা মুছে দিই এই পর্যন্ত। হ্যাঁ, ওই পর্যন্ত লেখনি এখনো? আচ্ছা, এই পর্যন্ত আর বুঝছি না। আচ্ছা দেখো, এবার দেখো। হ্যাঁ, শ্বেতসার পরিযুক্ত প্রোটিন, এটা কার্বোহাইড্রেট তৈরি করে। এই পাইরিনয়েডের দানাটা কি তৈরি করে, গঠন করে? কার্বোহাইড্রেট। আচ্ছা, এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে উদাহরণটা লিখবো, এবং উদাহরণ এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উদাহরণ লিখবো। দেখো, এখানে এর উদাহরণ হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্লামাইডোমোনাস। লাল বর্ণের শৈবালের বৈশিষ্ট্য আছে, উদাহরণের মধ্যে আছে, সেটা আমি লিখছি। ক্লামাইডোমোনাস, এটা মনে রাখবে এক কোষী। নেক্সট হচ্ছে ভলভাক্স। ভলভাক্স হচ্ছে
এককোষী উপনিবেশ গঠনকারী। স্যার লাল শৈবালের হচ্ছে বৈশিষ্ট্য দেখালেন না, ওটা উদাহরণ আছে না, উদাহরণের মধ্যে উদাহরণ। হ্যাঁ, উপনিবেশ গঠনকারী শৈবাল, এটা 1 নম্বর উদাহরণ দিলাম। এটা 2 নম্বর। 3 নম্বর আরেকটা লিখব, স্পাইরোগাইরা। এটা কিন্তু বহুকোষী এবং ফিলামেন্ট যুক্ত, লিখে রাখো, ফিলামেন্ট যুক্ত একটি শৈবালের নাম লেখো, ফিলামেন্ট যুক্ত। ফিলামেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? ফিলামেন্ট, ফিলামেন্ট ছবি আঁকো, দেখবে ক্লোরোপ্লাস্টটা ফিলামেন্টের মতো। শৈবালটা কেমন দেখেছো? শৈবালগুলো ফিলামেন্টের মতো দেখেছো কেমন? ফিলামেন্টের ছবি আঁকলে বুঝতে পারবো। আচ্ছা, এবার দেখো বাদামি বর্ণের শৈবাল। প্রথমে একটা উদাহরণ লেখো, কেল, কয়েকা লয় পয়। দেখা যাচ্ছে না? আরো বড় লিখতে হবে, খাওয়াতে পারবো না, একটুখানি ইতিহাস দেবো। আচ্ছা, কেল্প হচ্ছে কয়েকা লয় পয়। কেল্প হচ্ছে সবচেয়ে বড় শৈবাল, সবচেয়ে বড় বাদামি শৈবাল। কেল্প কি? সবচেয়ে বড় বাদামি শৈবাল। তাহলে সবচেয়ে বড় বাদামি শৈবালের নাম কি? কেল্প। 2 নম্বর দেখো, সার্গাসাম। একে GULF, গাল্ফ উইড বলে। কেন গাল্ফ উইড বলে? আগাছা, উপসাগরীয় আগাছা। উপসাগরীয় আগাছা কাকে বলে? সার্গাসাম। উপসাগরীয় আগাছা, এটা মেক্সিকো উপসাগরে, এই মেক্সিকো উপসাগরে ভেসে বেড়ায়। মেক্সিকো উপসাগরে আগাছার মতো ভেসে বেড়ায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ সার্গাসামকে গাল্ফ উইড বলে। কোন শৈবালকে গাল্ফ উইড বলে? মনে রাখবে, বাদামি শৈবাল সব কটা না, নামটা মনে রাখবে, সার্গাসাম, এরকম করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বাদামি শৈবাল ফিউকাস। বাদামি শৈবাল ফিউকাস। আর একটা উদাহরণ হচ্ছে ল্যামিনারিয়া। এটা কিন্তু খাদ্যযোগ্য, অর্থাৎ খাবার জন্য এটা ব্যবহার করা হয়। এবার এই শৈবালগুলো কোথায় দেখা যায়? দেখো, আটলান্টিক মহাসাগরে। না, এটা লিখো না, আটলান্টিক মহাসাগরটা ওইটা হবে রেড শৈবাল। এটা তো আমি বললাম উপসাগরীয় অঞ্চলে দেখা যায়। আচ্ছা, এইটা এবার লিখো, এর উদাহরণটা লেখো, একটা লেখো, প্রথমেই লেখো, খুব ইম্পর্টেন্ট এটা, জেলিডিয়াম। জেলিডিয়াম এই শৈবাল থেকে আগার পাওয়া যায়। এই আগারটা কি? আগারটা হচ্ছে, আমি এটা ব্র্যাকেটে লিখছি, আগার হচ্ছে জেলির ন্যায়, জেলির ন্যায় পলিস্যাকারাইড, জেলির ন্যায় পলিস্যাকারাইড।
তাহলে জেলিডিয়াম একটা শৈবাল, সামুদ্রিক শৈবাল, যার দেহ থেকে পলিস্যাকারাইড পাওয়া যায়। এটা যে জেলির মতো, কি কাজে ব্যবহার করা হয়? এই জেলিডিয়ামের যে জেল, এই জেলটাকে আইসক্রিম, কেমন, লোশন, এবং খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গবেষণাগারে ব্যাকটেরিয়া, এটা লেখো গবেষণাগারে, এটা আগার আগার, ওই শৈবাল থেকে একটা আগার, শৈবাল থেকে যে জেলি পাওয়া যায় তার নাম হচ্ছে আগার। কি নাম? আগার। এই এই জেলটা কি জন্য ব্যবহার করা হয়? আইসক্রিম তৈরির জন্য ব্যবহার করা হয়, লোশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। গবেষণাগারে, গবেষণাগারে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কালচার করতে, কালচার করতে ব্যবহার করা হয়। কেমন? তাহলে নিশ্চয়ই আমরা জেলিডিয়াম শৈবালটা খুবই ইম্পর্টেন্ট শৈবাল। এখান থেকে এক প্রকার পলিস্যাকারাইড পাওয়া যায়, যাকে আগার বলে। আইসক্রিম প্রস্তুতিতে, আরও বিভিন্ন কাজে, লোশন, গবেষণাগারে ব্যাকটেরিয়া কালচার করতে ব্যবহার করা হয় আগার। এছাড়া আরও দুটো উদাহরণ আছে, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর হচ্ছে পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়া। আর একটা উদাহরণ লেখো, পরফাইরা। আমরা আজকে শৈবাল সম্বন্ধে যত তথ্য আছে এই ছকের মধ্যে আমি দিয়েছি। কয়েকটা ছবি আমি খুব কুইক এঁকে দেখাবো। সবুজ শৈবালের ছবি আঁকলে অ্যাটেনশনটা বাড়ে, মনে থাকে। আমরা নিচের দিকটা মুছে দিই, দেবো ওটা? আচ্ছা, আমি ছোট ছোট করে কয়েকটা ছবি আঁকছি, তাহলে ছবিগুলো পরীক্ষায় দিতে পারে। সবুজ শৈবালের দিকে আমি ছবি আঁকছি। দেখো, প্রথমে ক্লামাইডোমোনাসের ছবি আঁকছি। এই একটি শৈবাল, এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। দেখো, ক্লামাইডোমোনাস শৈবালে আমি বলেছিলাম যে পাইরিনয়েড দানা থাকে। এই যে পাইরিনয়েড দানা, তাহলে দেখো পাইরিনয়েড, পাইরিনয়েড দানা আছে। তারপরে কি বলেছিলাম? চক্ষুবিন্দু, এটার নাম হচ্ছে চক্ষুবিন্দু। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। পারলে ভালো, নাহলে বাড়ি গিয়ে দেখে নেবে, এখান থেকে দেখে এঁকে নেবে। এবার দেখো নিউক্লিয়াস, এই যে গোল অংশটা, এই গোল অংশটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এবার দেখো এইখানে ফ্লাজেলা আছে, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এবার ফ্লাজেলাটা যেখান থেকে উৎপত্তি হয় তার নিচে দেখো দুটো কোষ আছে। এই যে কোষটা আছে,
এই কোষটার নাম কি? এই কোষটার নাম ব্লেফারোপ্লাস্ট। ব্লেফারো ব্লেফারো ব্লেফারোপ্লাস্ট। তাহলে দেখো, এটা হচ্ছে ক্লামাইডোমোনাস একটি শৈবাল। ক্লামাইডোমোনাস শৈবালে তোমাকে ছবিটা দিতে পারি স্কুলে। তাহলে এই দানাগুলো কি? পাইরিনয়েড। এটা কি? চক্ষুবিন্দু। এটা নিউক্লিয়াস। আর এই যে এরকম দেখছো চারটা আকৃতি এরকম হয়ে গেছে, এই অংশটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ফ্লাজেলা কোথা থেকে বেরিয়ে এসছে? ফ্লাজেলা তৈরি হয়েছে ব্লেফারোপ্লাস্ট কোষ থেকে। আর এই যে একটা কোষ দেখছো, এই দুটো কোষ, এটা হচ্ছে সংকোচী গহ্বর। এটার নাম সংকোচী গহ্বর। তাহলে আমরা ক্লামাইডোমোনাসের একটা ছবি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই ছবিটা দিয়ে তোমাদের এত কঠিন দেবে না, তোমাদের কোন কোন অংশগুলো দেবে একটু লিখে রাখো, দাগ দিয়ে রাখো। পাইরিনয়েড, চক্ষুবিন্দু, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, এই চারটে অংশ। কী কী বললাম? পাইরিনয়েড, চক্ষুবিন্দু, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট। কেমন? অন্যগুলো দেখে রাখবে, এইগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। কেমন? এই চক্ষুবিন্দু কিন্তু কখনো কখনো এই দিকেও এগেছি কোথাও কোথাও, অর্থাৎ এই দিকে না দিয়ে এই দিকে দিতে পারি, উপরের দিকে। যাই হোক, এর গায়ের সঙ্গে এরকমই লেগে থাকবে, এই দিকেও দিতে পারি। তাহলে ক্লামাইডোমোনাস। এবার আমি ভল বক্সের ছবিটা আঁকছি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও দিতে পারি। আমি দেখো ভল বক্সের ছবি। এবার আমি একটা গোল বৃত্ত আঁকবো। এইটা একটা গোল বৃত্ত এঁকে এর পাশে ছোট্ট ছোট করে গোল আঁকো। এইবার এখান থেকে দেখো দুটো করে ফ্লাজেলা বেরিয়েছে। সংকোচী গহ্বর। এই যে দুটো আছে, এই দুটোর নাম হচ্ছে সংকোচী গহ্বর। আর যেখান থেকে ফ্লাজেলার তৈরি হয়েছে সেই কোষটার নাম হচ্ছে ব্লেফারোপ্লাস্ট। আঁকলে সুবিধা হবে, আঁকলে অসুবিধা নেই। আঁকলে মনে থাকে। আঁকা ভালো, তোমার তো ওখানে আঁকতে হচ্ছে না, তোমাকে তো পয়েন্টিং করতে হচ্ছে। পয়েন্টিং থাকছে, তোমাকে সেটা বলতে হচ্ছে কি। এই পাইরিনয়েড, চক্ষুবিন্দু, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, নিচের দিক থেকে চারটে। আচ্ছা, এবার দেখো এই যে ভলভাস, তোমাদের আমি আগেই বলেছি যে ভলভাস হচ্ছে কলোনিয়াল শৈবাল, অর্থাৎ এটা কলোনি গঠন করে, উপনিবেশ। এই উপনিবেশ গঠন করে, দেখো এরকম করে গোল একটা অংশ উপনিবেশ গঠন করে বসে আছে। এই যে গোল অংশটা উপনিবেশ গঠন করেছে, এর নাম হচ্ছে সিনোবিয়াম। এটা দিতে পারে সিনোবিয়াম। সিনোবিয়াম, আর একটা সিনোবিয়াম আমি দেখাচ্ছি। এখানে আবার একটা সিনোবিয়াম হয়েছে। তাহলে এটাও কিন্তু আর একটা সিনোবিয়াম। তাহলে সিনোবিয়াম। আর এখানে এরকম গোল অনেক, এইগুলো আলাদা করে আঁকো। আর এইগুলোকে যুক্ত করে দাও। সাইটোপ্লাজমীয় রজ্জু,
যার দ্বারা যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় রজ্জু। এইগুলো এই যে যুক্ত করে দিচ্ছি, কিসের সাহায্যে যুক্ত হচ্ছে এগুলো লিখে রাখো, সাইটোপ্লাজমীয় রজ্জু। আমরা আজকে ভলভক্স দেখালাম, সিনোভিয়াম, এইগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় রজ্জু। এগুলোকে কি বলে? সাইটোপ্লাজমীয় রজ্জু। রজ্জু মানে সুতো। এইগুলো হচ্ছে ফ্লাজেলা। সিনোভিয়াম কাকে বলে? আমি এখানে ছোট্ট করে একটু লিখে আছি। সিনোভিয়াম মানে হচ্ছে ভলভক্সের কলোনি। ভলভক্সের গঠনকারী কলোনি। ভলভক্সের গঠনকারী যে কলোনিটাই নাম হচ্ছে সিনোভিয়াম। কেমন? একসঙ্গে থাকে। দেখো এখানে কতগুলো একসঙ্গে রয়েছে এবং সাইটোপ্লাজমীয় রজ্জু দিয়ে এরা একসঙ্গে বসবাস করছে। চক্ষুবিন্দু এইটা ডট না, ঠিক এরকম একটা গঠন আছে। হ্যাঁ, পুরোটাই এইটা চক্ষুবিন্দু। ক্লামাইডোমোনাস ভলভক্স আমরা ছবি আঁকলাম। এবার স্পাইরোগাইরা ছবি, আর একটা ছবি আমি আঁকবো। ওটা বলো। এখানে ভলভক্সে, এটা ভলভক্স তো। এবার কলোনি গঠন করেছে, একসঙ্গে অবস্থান করেছে। ভলভক্সের গঠনকারী কলোনি মানে কলোনি গঠন করে না, ওই একটা কলোনি অনেক লোকে বাস করে, একসঙ্গে দলবদ্ধ হবে, ওরা এরকম দলবদ্ধভাবে বাস করে এবং একটা রজ্জু দিয়ে যুক্ত, সাইটোপ্লাজমীয় রজ্জু। আচ্ছা, এবার আমি এইখানে মুছে দিয়ে স্পাইরোগাইরা ছবিটা উপরে আছি, এই জায়গায় আমি মুছে দিয়ে স্পাইরোগাইরা ছবিটা এঁকে দিই, তাহলে এই 3টে ছবি হয়ে যাবে। আচ্ছা, স্পাইরোগাইরা এটা খুব সোজা। দেখো, স্পাইরোগাইরা একটি ফিলামেন্ট গঠনকারী শৈবাল। এই হচ্ছে স্পাইরোগাইরা। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে ফাঁকার মতো দেখছো, এই যে ফিতার মতো, এই ফিতার মতো, এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ফিতার মতোটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার দেখো, এই যে গুণ চিহ্ন মতো দিয়েছি, এটার নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় রজ্জু। আমরা এই শৈবালটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। আমরা 3টে শৈবালের ছবি এঁকেছি, যে কোনো একটা। হ্যাঁ,
ফিলামেন্ট, ফিলামেন্ট এইটা, এটা তো ফিলামেন্ট, এই তো ফ্ল্যাজেলা। আর এটা হচ্ছে, কোনো ফিলামেন্ট স্যার? আরে ফিলামেন্ট মানে কি? ফিলামেন্টের মতন ও দেখতে এরকম? দেখতে, ফিলামেন্ট আকৃতি, দেখার একদম ফিলামেন্ট পাতলা, ও। জলের মধ্যে একটু নড়ে না, দেখো না, হ্যাঁ। সেই জন্য ফিলামেন্ট। আচ্ছা, আসলে এটা হচ্ছে জলের রেশম। এই শৈবালটাকে কি বলে? জলের রেশম, চকচক করে। কেমন? জলের রেশম, রেশম রয়কার কালিবসম। আমরা তাহলে এটা নিশ্চয়ই আমরা, এবার আমি মুছে দিচ্ছি। আমরা আজকে যেটা লিখবো সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ওখানে একটা ছবি আছে এবং এই ছবিটা মাস্ট আসবে, ধরে রাখো। মানে 90% ব্রায়োফাইটার ছবি বেশিরভাগ পরীক্ষায় কিন্তু দেয়। আমরা এখানে সিনোবিয়াম, ওই যে দলবদ্ধভাবে অবস্থান করছে তো, তাকে সিনোবিয়াম বলে। আচ্ছা, এবার আমরা উপরের দিকটা মুছে দেবো। আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে ব্রায়োফাইটা লিখবো। কেমন? ব্রায়োফাইটা লিখবো। ব্রায়োফাইটা কাকে বলে? খুব সোজা, থ্যালোফাইটার পরে ওরা এসছে, তাহলে থ্যালোফাইটা থেকে উন্নত হবে, কিন্তু ব্রায়োফাইটা থেকে অনুন্নত হবে, সংবহন ফলাবিহীন হবে, অপুষ্পক উদ্ভিদকে কি বলা হয়? ব্রায়োফাইটা। আমরা না বুঝছি না। আচ্ছা, তোমরা লিখেই নাও, কারণ হচ্ছে আমাকে তো আচ্ছা, এই মানুষ আগের দিন আসেনি তো, গতদিন তোমাদের যে এই এটা ঝড়ের দিনকে পড়িয়েছিলেন? ঝড়ের দিন না না, তুমিও মনে আসো। ঝড়ের দিনে গিয়েছি, তার বাড়ি দাঁড়িয়েছিলেন। দেখো তো এটা পেয়েছি কিনা। আর যে আসলেই বলো তো, এই প্রশ্নটার পাবলিকে, এই প্রশ্নটা কে করবে? না, তুমি তো পড়োই না, আমাদের না পড়ে এই প্রশ্ন কিছু পারবে না, না পড়ে এই প্রশ্ন কমপ্লিট করতে পারবে না, এই অন্ধের মতো হবে, তাই তো? হ্যাঁ, তুমি পেয়েছো? আচ্ছা আচ্ছা, আমি এটা মুছে দেবো। আচ্ছা, এই ছকটা কিন্তু বাড়ি গিয়ে বোধ করবে, তাহলে দেখবে বই বই তোমরা পড়বে, রিডিং করো, বই রিডিং করার পরে এই যে ছক আকারে আমি লিখে দিচ্ছি, এটাকে মুখস্থ করতে খুব সুবিধা হবে, বুঝেছো? মুখস্থ করতে সুবিধা হবে। আচ্ছা, এটা মুছবো কি? আজকে আমরা একটু বলে দিই, ব্রায়োফাইটা লিখবো। ব্রায়োফাইটা তোমরা ফার্ন করেছিলে, ক্লাস 10-এ ফার্ন করেছো, ফার্নের জনুক্রম করেছো। জনুক্রম মানে কি? কোনো জীবের জীবনচক্রে দুটো দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাই তো? আমাদের ক্ষেত্রে হয়, বাইরে থেকে আমরা দেখতে পাই না। একটা ডিপ্লয়েড, একটা হ্যাপ্লয়েড। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এই যে দুটো দশা, একটা ডিপ্লয়েড, একটা হ্যাপ্লয়েড, এই দুটো দশা সুস্পষ্টভাবে দেখা যায়। যেমন মস এবং ফার্ন। মসের ক্ষেত্রে দুটো, এদের যে জীব দেহ দুটো, এদের জীবনচক্রে দুটো দেহ আছে, একটা হচ্ছে লিঙ্গধর আর একটা হচ্ছে রেণুধর, তাই তো? ফার্নের ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে আমরা লিঙ্গধরটা তোমাদের দেখিয়েছিলাম, নিষেকের নিচের দিকে, নিষেক আর মেয়োসিসের নিচের দিকে লিঙ্গধর, আর উপরের দিকে আমরা দেখেছিলাম রেণুধর। আমি তাহলে এই যে দুটো দেহ আছে, একটা লিঙ্গধর আর একটা রেণুধর, কেমন? ব্রায়োফাইটার ক্ষেত্রে লিঙ্গধর প্রধান, সবাই শোনো ভালো করে। ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান দেহটা কেমন হবে? প্রধান দেহটা লিঙ্গধর, আর রেণুধর লিঙ্গধরের উপরে অবস্থান করে, তার উপরে নির্ভরশীল। টেইডোফাইটার ক্ষেত্রে রেণুধর প্রধান, লিঙ্গধর অপ্রধান। তাহলে দুটোর মধ্যে কি বুঝতে পেরেছো? ব্রায়োফাইটার ক্ষেত্রে কে প্রধান? লিঙ্গধর। অপ্রধানটাকে রেণুধর। টেইডোফাইটার ক্ষেত্রে প্রধানকে রেণুধর, অপ্রধানকে লিঙ্গধর। এইটুকু আমরা জেনে দিলাম। এবার যখন আমি ছবিটা আঁকবো তখন আমি দেখাতে পারবো।
আচ্ছা আমরা আমরা হ্যাঁ রিটার্ন হবে, তোমার কি রিটার্ন হবে? আচ্ছা একটু পরে দিন, হ্যাঁ আমি নিচে নেমে গিয়ে দেবো। আচ্ছা আমি এটা তোমরা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ লেখা হয়ে গেছে, একটু তার কাছাকাছি আসবে, না হলে অত দূর থেকে লিখতে দেখবি। হ্যাঁ লেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? রিটার্ন হবে। আচ্ছা আমি একটু পরে দিই, হ্যাঁ নামতে হবে আমার। আচ্ছা এটা মুছে দেবো। আচ্ছা আজকে আমি চেষ্টা করব তোমাদের আর একবার ভালো করে রিভাইজ দিতে। বই পড়াবো, তা বই পড়বে, বইয়ের কোশ্চেনগুলো সব পড়ে কেমন, যার যেমন বই আছে সেই বইগুলো সলভ করবো। আর ওই যে কি বই যেন আছে যেখানে প্রশ্ন থাকে, আমার কাছে আছে একটা পুরোনো প্রশ্ন বিচিত্রা, বইটা সলভ করবো। বইয়ে চ্যাপ্টার অনুযায়ী আছে, আর পুরো চ্যাপ্টার ধরে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আছে আমার কাছে, পুরোনো গত বছর, সেটা আমরা করবো। আচ্ছা আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ব্রায়োফাইটা। দেখো ব্রায়োফাইটা কাকে বলে আমরা একটুখানি প্রথমে দেখে নেব। আচ্ছা আমি একটা ডান দিকে একটা ছবি এঁকে নিই, তোমরা একটা ছবি আঁকো। ব্রায়োফাইটার একটা ফিউকাস, ব্রায়োফাইটা এই যে মূলের ন্যায় অংশ, আচ্ছা ওইখানে তোমরা বাদামি মানে শৈবালের নাম দিয়েছি, আচ্ছা এটা ফিউনেরিয়া। আমরা দেখো ফিউনেরিয়া যে ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটা নিচের দিকে থাকে রাইজয়েড, এইগুলো হচ্ছে পাতা, এইটা হচ্ছে পাতা বলে। এবার এটাকে পাতাটা আমি এই দিকটা লিখি, এইটা হচ্ছে লিঙ্গধর দেহ, লিঙ্গধর দেহ। আচ্ছা এই দিকটা হচ্ছে
রেণুধর দেহ। এই যে রেণুধর দেহের উপর থেকে যে অংশটা বেরিয়ে গেছে, এখানে একটি স্ফীতাকার অংশ হয়েছে, এটার নাম হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের মধ্যে কি থাকে? রেণু তৈরি হয়। এই যে অংশটার নাম, এটা হচ্ছে সিটা। সিটা বা বৃন্ত বলে। আমরা তাহলে আর এখানে এই যে অংশটা দেখছো, এই অংশটাকে বলে ক্যালিপট্টা। ক্যালিপট্টা আমরা এক এক করে লিখবো। এই যে ছবিটা দিয়েছি ফিউনেরিয়া, এই ব্রায়োফাইটা কাকে বলে? তাহলে ব্রায়োফাইটা দুটো দেহ আছে জীবন চক্রে, একটা লিঙ্গধর আর একটা রেণুধর। লিঙ্গধর দেহ, তার উপরে কিন্তু রেণুধর দেহ অবস্থান করে, নির্ভরশীল। এ কিন্তু স্বাবলম্বী নয়। স্বাবলম্বীকে লিঙ্গধর। কেমন? আমরা এইবার ব্রায়োফাইটা কাকে বলে একটা সংজ্ঞা দিই। ব্রায়োফাইটা হচ্ছে সমাঙ্গ দেহী অপেক্ষা উন্নত। দেখো, আমার ছবিটা হয়তো ভালো হয়নি, বইয়ে ভালো ছবি আছে, তোমরা আরেকটু ভালো করে দেখে দিতে পারো। কেমন? যাই হোক, সমাঙ্গ দেহী অপেক্ষা, মনে রাখবে থ্যালোফাইটার পরে আসছি। থ্যালোফাইটা শৈবাল হয়ে গেছে, ছত্রাক আর এখানে নেই, ছত্রাক আগে পড়েছো, ছত্রাক সম্বন্ধে এই বই নেই। তাহলে সমাঙ্গদেহী অপেক্ষা উন্নত, কিন্তু কার অপেক্ষা অনুন্নত হবে? তারপরে কি আছে? ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটা অপেক্ষা অনুন্নত। এই টেরিডোফাইটা হলো টেরিডোফাইটা। টেরিডোফাইটা অপেক্ষা কি হবে? অনুন্নত। অনুন্নত, সংবহন কলাবিহীন। সংবহন কলাবিহীন, অপুষ্পক, স্বভোজী উদ্ভিদকে ব্রায়োফাইটা বলে। এবার আমরা বৈশিষ্ট্য লিখবো এক এক করে। অনেক বৈশিষ্ট্য আছে, আজকে যতটা টাইম পাবো লিখে যাব। 1 নম্বর, লেখো ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বাস করে। ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বাস করে। নিষেককালে জলের প্রয়োজন হয়। নিষেককালে জলের প্রয়োজন হয়, তাই একে অ্যাম্ফিবিয়ান প্লান্ট বলে। তাহলে ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বাস করে, নিষেককালে জলের প্রয়োজন হয়, তাই একে অ্যাম্ফিবিয়ান প্লান্ট বলে। তাহলে অ্যাম্ফিবিয়ান প্লান্ট কাকে বলে মনে রাখবে? অ্যাম্ফিবিয়ান প্লান্ট হচ্ছে ব্রায়োফাইটা। 2 নম্বর, ছবিতে দেখছি আমরা জীবন চক্র। এই জীবন চক্রে দুটি দশা। জীবন চক্রে কটি দশা? দুটি দশা। সেটা কি কি?
একটা হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে কি? গ্যামেটোফাইট নিশ্চয়ই এখানে গ্যামেট তৈরি হয় লিঙ্গধর দশায়। গ্যামেটোফাইট মানে লিঙ্গধর। গ্যামেটোফাইট মানে লিঙ্গধর দশা বা লিঙ্গধর দেহ। এখানে কিন্তু গ্যামেট তৈরি হচ্ছে। আর একটা কি? স্পোরোফাইট। উপরেরটা স্পোরোফাইট। এটা কি? এটা হচ্ছে রেণুধর দেহ। তাহলে জীবনচক্রে আমরা দুটো দশা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে, এখানে গ্যামেট তৈরি হয়, গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হয়, আর জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে রেণুধর দেহ গঠন করে। আবার রেণুধর দেহে রেণু উৎপন্ন হয়, রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর দেহ গঠন করে। কীরকম গল্পটা ভাবো। এটা লিঙ্গধর, এখানে গ্যামেট উৎপন্ন হয়, দুটো বিপরীত গ্যামেট মিলিত হয়, জাইগোট তৈরি হয়ে রেণুধর দেহ গঠন করে। আবার রেণুধর দেহে রেণু উৎপন্ন হয়, রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর দেহ গঠন করে। কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা আরো বুঝতে পারবো পরে। আচ্ছা, 3 নম্বর আমরা দেখি। 3 নম্বর, এবার দেখো এদের দেহে লিঙ্গধর দেহে কি কি দেখবো? দেখো, লিঙ্গধর দেহে কাণ্ডের ন্যায় যে অংশ থাকে, কাণ্ডের ন্যায় কলয়েড। কাণ্ডের ন্যায় অংশকে কি বলে? কলয়েড। এবং এই পাতার বলছি, কিন্তু পাতার ন্যায় অংশকে কি বলে? অংশকে ফাইলয়েড। মূলের পরিবর্তে কি থাকে? এককোষী। মূলের পরিবর্তে কি থাকে? এককোষী রাইজয়েড। এককোষী রাইজয়েড থাকে। তাহলে কাণ্ডের ন্যায় কোলয়েড, পাতার ন্যায় ফাইলয়েড, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড। পরের পয়েন্ট লিখব। দেখো, এদের ক্ষেত্রে এই প্রোটোনিমা একটা বৈশিষ্ট্য। প্রোটোনিমাটা কি? এটা আলাদা করে লিখছি। প্রোটোনিমা, এই প্রোটোনিমা কাকে বলে? প্রোটোনিমা হচ্ছে, এটা তো গঠিত হয়নি ধরো, তখন এই লিঙ্গধর দেহটা অপরিণত আছে, সূত্রাকার আছে। এই সূত্রাকার লিঙ্গধর অপরিণত দেহকে প্রোটোনিমা বলে। তাহলে লিঙ্গধর সূত্রাকার কেমন হবে? সূত্রাকার হবে। তারপরে কি হবে? অপরিণত হবে। সূত্রাকার, অপরিণত। এই লিঙ্গধর দেহকে কি বলে? দেহকে প্রোটোনিমা বলে। তাহলে মুখস্থ রাখবে, প্রোটোনিমা কাকে বলে? অ্যাকচুয়ালি লিঙ্গধর দেহটা যখন অপরিণত, তখন সেটা সুতোর মতো দেখতে হয়, সেই দেহটাকে বলে প্রোটোনিমা। তাহলে প্রোটোনিমা সম্বন্ধে জানলাম। এবার দেখো, এদের যৌন জনন সম্বন্ধে জানব। যৌন জনন দুই প্রকার। যৌন জননে দুই প্রকার জননাঙ্গ। জননাঙ্গ থাকে। এটা কি কি? এক হচ্ছে পুং জননাঙ্গ বা পুংধারীও বলে।
এই পুংজননাঙ্গকে অপর নাম কি? এই অপর নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম। এটা মুখস্থ রাখবে, অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম। তাহলে দেখো দুই প্রকার জননাঙ্গ, পুংজননাঙ্গকে অ্যান্থেরেডিয়াম বলে। এখান থেকে কি তৈরি হয় দেখো, এখান থেকে অসংখ্য শুক্রাণু, অসংখ্য শুক্রাণু গঠিত হয়, শুক্রাণু গঠিত হয়। তাহলে আমরা জানলাম পুংজননাঙ্গ। এবার স্ত্রী জননাঙ্গকে কি বলে? স্ত্রী জননাঙ্গ। এই স্ত্রী জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম মনে রাখবে, স্ত্রী জননাঙ্গকে কি কি বলে? আর্কিগোনিয়াম। এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে একটি, অসংখ্য নয় কিন্তু একটি, এটা এখানে একটা কথা আমার বলতে ভুলে গেছি, অসংখ্য ফ্লাজেলাযুক্ত শুক্রাণু। এটা ফ্লাজেলাযুক্ত লিখে তো, ফ্লাজেলা, এটা ফ্লাজেলা থাকবে। কেমন? আমি একটু ছোট্ট করে লিখেছি। ফ্লাজেলাযুক্ত শুক্রাণু, শুক্রাণুগুলো ফ্লাজেলা থাকে। আর ফ্লাজেলা থাকলে সে চলতে পারবে। তোমরা জানো ফ্লাজেলাযুক্ত রেণুকে কি বলে? জুস্পোর বলে। আর যাদের ফ্লাজেলা থাকে না অ্যাপ্লানোস্পোর বলে। তাহলে এদের শুক্রাণুতে ফ্লাজেলা আছে মানে চলনশীল। কিন্তু স্ত্রী জননাঙ্গ মানে আর্কিগোনিয়ামে এখান থেকে একটি নিশ্চল, একটি নিশ্চল ডিম্বাণু সৃষ্টি হয়, ডিম্বাণু সৃষ্টি হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণু কোথায় তৈরি হলো আমরা জানলাম। কঠিন লাগছে? তোমাদের কঠিন লাগছে? কঠিন লাগলে তো হবে না। তোমরা মনে রাখবে সমুদ্রের কিনারে বসে আছো, সেখান থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অল্প পড়াশোনা করে পাস করে গেছো। এখানে অল্প পড়াশোনা করলে হবে না। তুমি যে সাবজেক্টই নাও না কেন পড়াশোনা করতে হবে সবাইকে। কি অনেক পড়তে হবে। আচ্ছা, আর আমি তোমাদের আমি যেভাবে লিখে দিচ্ছি, বই না পড়লেও আমার পড়াটা পড়লে পুরোটাই কভার হয়ে যাবে। যদিও আমি বই হতে পারবো না, কিন্তু বই অবশ্যই তোমরা পড়বে, বই পড়বেই অবশ্যই। কারণ বই না পড়লে এটা বুঝতে পারবে না। একবার তোমার তো রিডিং তোমাকে পড়তেই হবে। কেমন? হ্যাঁ, পেছনে কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে। আচ্ছা দেখো, তাহলে পুংজননাঙ্গ স্ত্রী জননাঙ্গ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো। পরে 6 নম্বর পয়েন্ট লেখো, নিষেক জলের মাধ্যমে হয়। নিষেক জলের মাধ্যমে, নিষেক কিসের মাধ্যমে হয়? জলের মাধ্যমে হয়। জলের প্রয়োজন আমি আগে বলেছিলাম। 6 নম্বর। এবার 7 নম্বর দেখো, এই যে নিষেক হলো, নিষেক হলো মানে কি? দুটো গ্যামেট মিলিত হলো। নিষেকের ফলে, নিষেকের ফলে কি তৈরি হবে? নিষেকের ফলে জাইগোট। নিষেকের ফলে কি তৈরি হবে? জাইগোট। জাইগোট বিভাজিত হয়ে কি তৈরি হবে? ভ্রূণ। ভ্রূণ থেকে কি তৈরি হবে? ভ্রূণ থেকে রেণুধর উদ্ভিদ। রেণুধর। তাহলে রেণুধর উদ্ভিদ কি কোথা থেকে তৈরি হলো দেখেছ? এই রেণুধর উদ্ভিদে চলে এসেছি। এবার আমরা রেণুধর সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা লিঙ্গধর উদ্ভিদ সম্বন্ধে জানলে। এবার আমরা রেণুধরে যাচ্ছি। উপরের দিকটা বুঝে নিই। কি বুঝতে পেরেছ? লিঙ্গধর উদ্ভিদে
দুই প্রকার জননাঙ্গ আছে, একটা হচ্ছে আর্টিকোনিয়াম আর একটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গ আর্টিকোনিয়াম। সেখান থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো, নিষেক প্রক্রিয়ায় জলের মাধ্যমে মিলিত হলো, নিষেকের ফলে জাইগোট গঠিত হয়, জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হয় বা ভ্রূণাণু, সেখান থেকে রেণুধর উদ্ভিদটা তৈরি হলো। এবার উপরে চলে যাচ্ছে। এবার আমরা রেণুধর সম্বন্ধে জানব। দেখো, রেণুধর দেহ। এবার পরের পয়েন্ট আমরা 8 নম্বর যাব। রেণুধর দেহ কি নিয়ে গঠিত? দেখো, রেণুধর দেহ, রেণুধর দেহ কি কি নিয়ে গঠিত? লেখো, ক্যাপসুল, ক্যাপসুল নিয়ে গঠিত। কমা দিয়ে লেখো সিটা বা বৃন্ত এবং পদ বা ফুট, পদ বা ফুট নিয়ে গঠিত। তাহলে ফুটটা সম্ভবত ছবিতে নেই, তবে সম্ভবত এই নিচের অংশটাকে ফুট বলছে। ক্যাপসুল আর সিটা এই দুটোই প্রধান, আর নিচের দিক থেকে সম্ভবত পদ বা ফুট বলছে। আচ্ছা, এইবার ক্যালিপরটা মানে কি? ক্যালিপরটা মানে রেণুধর দেহ। রেণুধর দেহ যে আবরণে ঢাকা থাকে বা আবৃত থাকে, যে আবরণে আবৃত থাকে তাকে ক্যালিপরটা বলে। গল্প করছো কেন? ক্যালিপরটা কাকে বলে? এই রেণুধরতে ওই আবরণটা বাইরে দেখাচ্ছে, এরকম একটা আবরণে ঢাকা থাকে। তাহলে রেণুধরতে যে আবরণে ঢাকা থাকে তাকে কি বলে? ক্যালিপরটা বলে। ক্যালিপরটাতে কি? রেণুধর দেহ যে আবরণে ঢাকা থাকে। 10 নম্বর, এই যে ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে কি তৈরি হয়? দেখো, ক্যাপসুলের মধ্যে, ক্যাপসুলের মধ্যে মেয়োসিস বিভাজনের মাধ্যমে, মেয়োসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি হচ্ছে? সমরেণু তৈরি হয়। এই রেণুগুলি সমরেণু, একই আকৃতি, সমরেণু তৈরি হয়। তাহলে সমরেণু তৈরি হলো কোথায়? ক্যাপসুলের মধ্যে। 10 নম্বর হচ্ছে রেণু অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়। রেণু অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে কি গঠন করে? অঙ্কুরিত হয়ে, নিশ্চয় বুঝতে পেরেছ, লিঙ্গধর দেহ গঠন করে। লিঙ্গধর দেহ গঠন করে। আমরা একদম শেষ প্রান্তে চলে এলাম। তাহলে রেণুধর এবং লিঙ্গধর দেহ গল্পের মতন মনে হচ্ছে কঠিন। এখন কি মনে হচ্ছে কঠিনটা? দুবার করবে, তাতেই দেখবে মনে হবে জলের মতন। খুব সহজ করে লিখে দিয়েছি, সুন্দর করে। আগে আমি লিঙ্গধর দেহ সম্বন্ধে আলোচনা করলাম। এখানে গ্যামেটটা তৈরি হলো, জাইগোট ফর্মেশন হলো, জাইগোট থেকে রেণুধর দেহ গঠন হলো। এবার রেণুধর দেহতে রেণু উৎপন্ন হলো, রেণু অঙ্কুরিত হয়ে আবার লিঙ্গধর দেহ গঠন করে। কি তাই তো? এবার বলো তো, কে স্বাবলম্বী, কে নির্ভরশীল? কে স্বাবলম্বী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কে নির্ভর করে? ছবিটা দেখে বল, কে নির্ভর করছে? এই দেহটা নির্ভর করে না নিচের দেহটা নির্ভর করে? উপরেরটা নিচেরটার উপর নির্ভর করে না? তাহলে রেণুধর দেহ লিঙ্গধরের উপর নির্ভরশীল। স্বাবলম্বী কে? লিঙ্গধর। তাহলে আমরা বলতে পারি
যে ব্রায়োফাইটার শেষ পয়েন্টটা লেখো, ব্রায়োফাইটা ক্ষেত্রে কে স্বাবলম্বী, ব্রায়োফাইটার লিঙ্গধর দেহ কেমন হবে? স্বাবলম্বী হবে। তারপরে স্বভোজী হবে। কিন্তু রেণুধর দেহ লিঙ্গধরের উপর নির্ভরশীল, লিঙ্গধর ওপর নির্ভরশীল। আমরা পুরোটাই কমপ্লিট করেছি, সময় আছে? আচ্ছা, পড়া আছে। তাহলে আমি ওই আদর্শ ফুলের ছকটা আজকে আর করছি না। আদর্শ ফুলের ছকটা দরকার পরে দরকার হবে। আচ্ছা, তাহলে আজকে কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, একটা উদাহরণটা লিখে নাও। উদাহরণ লেখা হয়নি। আচ্ছা, উদাহরণটা লেখো। দেখো, প্রোবোনেটাম, রিক্সিয়া, ফিউনেরিয়া, আচ্ছা, আমরা একটুখানি বাদ থাকলো, এদের যে গুরুত্বটা বাদ থাকলো। এই শৈবালের ক্ষেত্রে বলছি, ব্রায়োফাইটার ক্ষেত্রে দু একটা গুরুত্ব আছে, সেটা আমরা পরের দিন লিখবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত লিখলাম। তোমরা যারা এখানে লিখতে পারোনি, বাড়ি গিয়ে এটা দেখে লিখবে, কেমন? আর আজকে এই পর্যন্ত থাকলো, কেমন?